সুপ্রিয় দর্শক, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনায় অংশ নেওয়ার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ডাক্তার শাকুর খান, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, এবং আলতাফ পারভেজ, সিনিয়র সাংবাদিক ও গবেষক। এছাড়া আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমরা আলোচনা শুরু করব। আমি আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়েই। নতুন বাংলা বছর শুরু হলো, আমরা 1433 সনে পা দিলাম। আমাদের পিছনের গল্প অনেক দীর্ঘ। আমরা দীর্ঘ 17 বছরের পর একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। সেই যাত্রায় আসলে নতুন বছরের প্রত্যাশা রেখে আমাদের শুরুটি হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই স্লোগান দিয়ে। আসলে সেই ঐক্যতান এবং পুনরুত্থান আসলে হচ্ছে কি হচ্ছে না, সে পথে আমরা যাচ্ছি কিনা? ধন্যবাদ আপনাকে ঈশান নসরুল্লাহ, আপনি এবং আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন এবং ইতিমধ্যে আমাদের সাথে সাইফুল হক ভাইও এসে যুক্ত হয়েছেন। সবাইকে এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা প্রত্যাশা করি প্রথমেই যে নতুন বছর আমাদের জন্য একটা সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করবে। আপনি যেমনটা বলেছিলেন যে এই বছর বাংলাদেশের মানুষ একটা উৎসাহ উদ্দীপনার নিয়ে নতুন বছর উদযাপন করেছে এবং প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মধ্য দিয়ে বৈশাখের আমাদের প্রহর শুরু হয়েছে এবং আমিও সেই শোভাযাত্রায় অংশ নিয়েছিলাম। আজকে সেই শোভাযাত্রাতে আমাদের সংস্কৃতিমন্ত্রী সহ আমাদের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং অত্যন্ত বর্ণিল একটা শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এই নববর্ষ উদযাপন আমরা দেখলাম। এবং আপনি যেটা বলেছেন যে এইবার এই নববর্ষের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল যে নববর্ষের ঐক্যতান এবং গণতন্ত্রের পুনরুত্থান। এবং বাংলাদেশে এই নববর্ষ এটা একটা সার্বজনীন লোকজ উৎসব। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি বা বাংলাদেশে বসবাসকারী সকল জনগোষ্ঠীর একটা প্রাণের উৎসব হচ্ছে এই বাংলা নববর্ষ। আজকের যে আমাদের শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে, সেই শোভাযাত্রায় আমাদের যে আদিবাসী জনগোষ্ঠী আছে যারা আছে আমাদের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর, তাদেরও প্রতিনিধিত্ব কিন্তু এই শোভাযাত্রায় ছিল। অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের বাইরেও আমাদের যে রাজনৈতিক দল জামাত ইসলামী আজকে আমরা এটা দেখলাম যে জামাত ইসলামীও তারা এই একটা শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষকে বরণ করে নিয়েছে। আমি এটাকে খুব ইতিবাচকভাবে দেখছি যে বাংলাদেশের মানুষের অন্তত মননের পরিবর্তন হচ্ছে কিনা জানি না, কিন্তু বাহ্যিকভাবে তো আমরা অন্তত পক্ষে এটা দেখলাম। এখন এই যে একটা ঐক্যতান, আমাদের সব বাংলাদেশে বসবাসকারী যত জনগোষ্ঠী আছে ধর্ম বর্ণ নির্বিশেষে, আমাদের মধ্যে যে একটা ঐক্য, ইউনিটি আমাদের মধ্যে, সেই ইউনিটির একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের এই বর্ষবরণের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেও উদযাপন করছে। আমরা জানি যে এটা একটা অর্থনৈতিক সংশ্লিষ্টতাকে কেন্দ্র করে নববর্ষের যাত্রা শুরু হলেও এটা এখন আমাদের একটা সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এবং সবাই মিলে একটা ঐক্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপন এবং সেই উদযাপনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে যে ঐক্য সংহতির বহিঃপ্রকাশ ঘটানো হয়, এটি আমাদের বাংলাদেশের সামাজিক সম্প্রীতির ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই বছর এই প্রতিবাদের সাথে যুক্ত করা হয়েছে যে গণতন্ত্রের পুনরুত্থান। আপনি দেখবেন যে এই বছর যে মোটিভগুলো, সেখানে 5টা বড় মোটিভ সেখানে করা হয়েছে। একটা মোড়ক, যে মোড়ক আমাদের একটা সকালের একটা শুভ সকালের বার্তা নিয়ে আমাদের কাছে আসছে এবং এই বার্তাটা হলো আমাদের একটা দীর্ঘ সময় বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের পর আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি সেটার মধ্যে আমাদের এই ইয়ার মধ্যে আমরা দেখেছি যে একটা বড় একটা বাদ্যযন্ত্র সেইখানে ছিল, যে সম্প্রতি বাংলাদেশে কিছু বিষয় আমাদের ঘটেছে, বিশেষ করে আমাদের লোকজ সংস্কৃতি বাউলদের উপর যে আমাদের এক ধরনের যে এই মোটিভটা ব্যবহারের মধ্য দিয়ে আমাদের একটা প্রতিবাদ বা প্রতিরোধের এটি বহিঃপ্রকাশ করা হয়েছে। এবং আমাদের শান্তির পায়রা, আমরা শুধুমাত্র বাংলাদেশে যে আমরা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছি তা না, মধ্যপ্রাচ্যে সংকট হচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনও থামছে না, সব কিছু মিলিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে যে একটা অশান্তির বাতাবরণ আছে, সেইটার প্রতি আমরা একটা শান্তির
প্রতীক পায়রাও আমরা এখানে ব্যবহার করছি। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই নববর্ষ উদযাপনের মধ্যে যে মূল প্রতিপাদ্যটা, সেই প্রতিপাদ্যটা আমাদের অন্তরে ধারণ করতে হবে, আমাদের ব্যক্তি এবং যারা সরকার পরিচালনায়, তাহলেই এই বর্ষবরণের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জিত হবে বলে আমি মনে করি। ডাক্তার শাকুর খান, আমি আপনার বিষয়ে আলোচনা আসবো, যেহেতু হামের একটি বিষয় রয়েছে, আমরা সেটা আলোচনা করবো। তার আগে আমি একটু এই নতুন বছর নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের সংস্কৃতি অনেকটাই বিজাতীয় সংস্কৃতি দখলে ছিল দীর্ঘদিন। সেখান থেকে আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভা, যে নামই হোক না কেন, আমরা একটি বাঙালি সংস্কৃতি, সবার অংশগ্রহণে একটি সংস্কৃতি আমরা ফিরেছি। মোবাইলের এই যুগেও, যেখানে এখনকার বাচ্চারা বা এখনকার ছেলে মেয়েরা মোবাইলের উপরে বেশি আসক্তি, সেই জায়গায় বাংলার যে কৃষ্টি কালচার, সেটিকে আসলে এগিয়ে নেওয়ার জন্য কি করণীয়? না, ধন্যবাদ। একটি রাষ্ট্র বা একটি সমাজ, তার কিছু অতীত থাকে, ঐতিহ্য থাকে, ইতিহাস থাকে। সেই জাতি বা রাষ্ট্রের একটা লক্ষ্য থাকা উচিত, তার অতীত, তার ঐতিহ্য, তার ইতিহাসকে সংরক্ষণ করা। সেই হিসাবে যে গতিতেই বিশ্ব আগাক না কেন, প্রত্যেকটা জাতি গোষ্ঠী কিন্তু তার অতীত ঐতিহ্যকে সংরক্ষণ করবে, এটাই স্বাভাবিক। আমরা যদি দেখি যে আমরা যে কথাটা আপনি বললেন, প্রযুক্তি, আমি যখন ছোট ছিলাম, পরবর্তীতে বড় হচ্ছিলাম এবং এখন এই পর্যায়ে এসছি, এইখানে কিন্তু অনেকগুলো বিবর্তনের সাক্ষী আমি। তো সব বিবর্তনেই কিন্তু প্রথম মনে করা হয় এটা বোধহয় আমাকে ক্ষতি করবে, বাট বিষয়টা হচ্ছে আমাদের মন, মানসিকতা এবং সামাজিক ব্যবস্থা। আমি যদি মনে করি যে আমি প্রযুক্তির সদ্ব্যবহার করব, আবার একই সাথে আমরা অতীতকে ধরে রাখবো, এটা কিন্তু সম্ভব। একটা কথা আমি প্রায় উচ্চারণ করি, কোনো সমস্যাই সমাধান, মানে সমস্যা নয়, প্রত্যেকটিরই সমাধান আছে। যত জটিল অঙ্ক, কঠিন অঙ্ক হোক, তারও সমাধান আছে। তো বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেটা আমরা বলছি যে আমরা বর্তমানকে ভাবতে যে অতীতকে ভুলে যাচ্ছি কিনা, নিজের ঐতিহ্যকে রক্ষা না করে পশ্চিমা ঐতিহ্যকে বেশি ধারণ করছি কিনা, বা আমরা চলনে বলনে কথায় আমরা নিজেকে ভুলে যে মানে অন্য রাষ্ট্র বা অন্য সংস্কৃতিকে ধারণ করছি কিনা। যদি করেই থাকি, এটাই যদি আমার অনুধাবন হয়, তাহলে আমাদের উচিত হচ্ছে যে সব কিছুই সমান তালে চলবে। আমরা বর্তমানকে এমনভাবে সাজাবো যেখানে আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের ইতিহাস সুন্দরভাবে সংরক্ষণ হবে। শুধু সংরক্ষণ নয়, আমরা অনেক সময় বলি যে সংরক্ষিত হবে। সংরক্ষণ আসলে খুব বড় একটি ব্যাপার। আপনাকে, আমাকে, সবাইকে মিন করতে হবে যে আমি এই চর্চা রাখবো, আমার ঐতিহ্যকে ধরে রাখবো। একই সাথে বিশ্বের সাথে চলতে গেলে, প্রযুক্তির সাথে চলতে গেলে, প্রযুক্তিকে আমরা সেইভাবে আমন্ত্রণ জানাবো যেটা অবশ্যই আমার ঐতিহ্যকে ক্ষতি না করে সামনের দিকে এগোতে পারি। আমি বেসিক্যালি চিকিৎসা শাস্ত্রের ছাত্র। চিকিৎসা শাস্ত্রের যত বড় চিকিৎসকই যে হোক না কেন, আমরা মনে করি আমরা সবসময় ছাত্র। কারণ আপনি জানেন যে এই বিজ্ঞান চলমান। এখন আমি এই চলমান বিজ্ঞানকে যদি আমি সামনের দিকে আগাতে চাই, আমি তিনটা জিনিসকে খুব ফোকাস করতে চাই। আমরা অনেক সময় বলি অতীত কথন বেশি হয়ে যাচ্ছে, কোনো কিছুই বেশি ভালো না, কিন্তু আমাকে অতীতকে স্মরণ করতে হবে, অতীতকে ধারণ করে সেখান থেকে ভালোটুকু নিয়ে আসতে হবে। বর্তমানে আমার বিজ্ঞান যেভাবে চলছে সেটাতেই থেমে গেলে চলবে না। চলমান চিকিৎসা বিজ্ঞানকে সামনের দিকে ফোকাস করতে গেলে আপনার এই অতীত এবং বর্তমানকে রিভিউ এবং রিপিটেড রিভিউর মাধ্যমে আমাদের ঠিক করতে হবে। আবার সেই ক্ষেত্রে আমি যে শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবো সেটা না, আমি গোটা গ্লোবকে, আমরা মনে করি যে গোটা গ্লোব হচ্ছে এই মানব সমাজের জন্য আবাসস্থল। এখানে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য যার যার অংশ থেকে, যার যার পক্ষ থেকে যেটুকু অংশগ্রহণ করা উচিত, যেটুকু অবদান রাখা উচিত, সেটা ধারণ করা উচিত। তো চিকিৎসা বিজ্ঞানে যদি আমি এই জিনিসটা রাখি, সকল বিজ্ঞানের ক্ষেত্রেই কিন্তু কম বেশি এই জিনিসটা আছে। তো আমি বলবো যে আমরা আধুনিকতাকে আমরা গ্রহণ করব, আমরা স্মার্টনেসকে স্মার্টলি গ্রহণ করব। স্মার্টনেসকে স্মার্টলি গ্রহণ করা মানেই হচ্ছে আমি এমনভাবে গ্রহণ করব আমার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি এটা মানে লঙ্ঘিত করে বা এগুলোকে হারিয়ে ফেলে নতুন করে শুধুমাত্র নতুন প্রযুক্তিকে ধারণ করব, পশ্চিমা দিকে আমি ধাবিত হয়ে যাব সংস্কৃতির দিক থেকে, সেটা নয়। সেই অর্থে আমি আরেকটা কথা শেষ বলবো, একটা রাষ্ট্র তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এমনভাবে ব্যবস্থাপনাকে পরিচালিত করবে সেখানে যেন সকল গোত্র, ধর্ম, ব্যক্তি বিশেষে সবার মধ্যে সম অধিকার প্রতিষ্ঠিত হয়, সবার মধ্যে মর্যাদার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, শ্রদ্ধার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। একটু আগে স্যার বলছিলেন ঐক্য আসলে একটি শব্দ মাত্র, কিন্তু এর ব্যাপকতা অনেক। ঐক্য বলতে হলো আমার প্রতিটা দেশের প্রতিটা নাগরিক হয়তো বা গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ একজন নির্বাচিত হয়ে গেল বা
কেউ একটি সরকার গঠন করলো তার অর্থ এই নয় যে ওই পক্ষের সরকার। সরকার হতে হবে সামগ্রিকভাবে সকলের, সেখানে সকলের অধিকার উচ্চারিত হবে, সকলের অধিকারকে বিবেচনায় নেওয়া হবে এবং সকলের কথা শুনে একটা সারমর্ম তৈরি করতে হবে। আর একটা কথা আমি বলবো আপনার কাছে সময় নিয়ে, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে আমি কিছু না, আমার কিছু না, আমরা শুধু অন্যেরটা দেখি। এই দেখার ক্ষেত্রে, বিবেচনার ক্ষেত্রে আমাকে ব্যক্তি হিসাবে বুঝতে হবে আমি কোথায় আছি, আমি কি করছি, আমার পরিবার কি করছে, আমার সমাজ কি করছে, এবং ডেফিনেটলি এই সকলকে একটা ইন্টিগ্রেটেড ফর্মে অর্থাৎ সমন্বিত প্রক্রিয়ায় সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার রাজনৈতিক শক্তি আছে, রাষ্ট্রের শক্তি আছে, কিন্তু সবার আগে আমি এবং আমাকে বিবেচনা করে সামনের দিকে এগোবো। জি, সাইফুল হক, আমি আপনার কাছে চাই গণতন্ত্র, এই যে ঐক্যতান, সেই ঐক্যতান 17 বছরে সেই ঐক্যের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ, গণতন্ত্রের পুনরুত্থান হয়েছে। সেই গণতন্ত্রের পুনরুত্থানের যে গতি, সেটি আসলে ঠিক পথে আছে না বাংলাদেশের যানজটের মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন, সম্মানিত আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং নতুন বাংলা বছর 1433 সবাইকে শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ। প্রথমত ফ্যাসিবাদ উচ্ছেদ হয়েছে একটা বাক্য, ফ্যাসিবাদ উচ্ছেদ হয়েছে কথাটা বলাটা সমস্যা। একটা ফ্যাসিবাদী শাসন যেটা আমরা দেখেছিলাম, যেটা একটা ব্যক্তি বা দলকে কেন্দ্র করেছিল, একটা বিশাল অভূতপূর্ব গণজাগরণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে তো আমরা বিদায় দিয়েছি। কিন্তু গোটা ফ্যাসিবাদী কাঠামোটা, তার যে শেকড়, তার যে বাকড়, তার যে অর্থনৈতিক ভিত্তি, তার যে সামাজিক ভিত্তি, প্রাতিষ্ঠানিক ভিত্তি, এগুলো প্রায় এখন অক্ষুণ্ণ আছে। এটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। না হলে আমরা একটা শব্দ বাক্যের মধ্যে আমরা বারবার করে একটা জায়গায় আমরা ঘোরপাক খাবো আর কি। একটা সরকারি বিদায় নেওয়া মানেই হচ্ছে যে ফ্যাসিবাদের উচ্ছেদ না। টিকে থাকে একটা রাজনৈতিক কাঠামো, একটা অর্থনৈতিক কাঠামো, একটা সামাজিক কাঠামোর ভেতর দিয়ে। সেই কাঠামো প্রায় অক্ষুণ্ণ আছে। গত যদি 17-18 মাসের কথা চিন্তা করি, এই 2 মাস বাদ দিচ্ছে, সরকার মাত্র এসছে, শপথ নিয়েছে, তারা মাত্র সরকারে করছেন, কিন্তু গোটা যে দুর্বৃত্তায়নের যে অর্থনীতি বা অর্থনীতি যে দুর্বৃত্তায়ন, গোটা কাঠামোটা অক্ষুণ্ণ আছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। গোটা রাজনৈতিক যে অন্য কিছু কিছু আমরা রিফর্ম নিয়ে দীর্ঘ আমরা আলোচনা করেছি ঐক্যমত কমিশনে, চেষ্টা করেছি। এখন কিছু কিছু রিফর্মের উদ্যোগ আছে, কিছু উদ্যোগ হবে, কিছু নিয়ে আলোচনা আছে, প্রশ্ন আছে, সমালোচনা আছে। কিন্তু বাকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর তার একটা গণতন্ত্রায়ন হচ্ছে কিনা, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো সেটা দাঁড়াতে পারছে কিনা। আমরা যে রাষ্ট্র গঠন করি, নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য দিন শেষে আপনি তৈরি করতে পারছেন কিনা। বুদ্ধি করে সব কিছু আবার আপনি নির্বাহী বিভাগের তাদের মর্জির উপরে পরোক্ষভাবে দাঁড়িয়ে যাচ্ছে কিনা। দিজ আর দ্য ইম্পর্ট্যান্ট থিংস টু বি জাস্ট হ্যাভ আওয়ার অ্যাটেনশন। এগুলো তাহলে কাজটা অনেক বড়। আমরা একটা যাত্রা শুরু করেছি, অভ্যুত্থান একটা সুযোগ করে দিয়েছে। 1.5 বছরের আমাদের যে অন্তর্বর্তী সরকারের শাসন, রিফর্মের ব্যাপার বা 2-1টা ম্যাক্রো লেভেলের কিছু উদ্যোগের বাইরে বাকিটার ক্ষেত্রে তো আরও বরঞ্চ সমাজের মধ্যে, আপনি একটু আগে আলাপ করছিলেন না বাংলা নববর্ষ নিয়ে, যে আমরা এত বড় একটা অভ্যুত্থান জাগরণ, যে অভ্যুত্থানের ডেমোক্রেটিক স্পেসকে বাড়ায়, নাগরিকের অধিকারটা বাড়ায়, নারীদেরকে নিরাপত্তা দেয় এবং সমাজের মধ্যে ঐক্যের জায়গাটা তৈরি করে। কিন্তু এবারকার অভ্যুত্থান হিংসা বিভাজনকে উস্কে দিয়েছে, রাজনৈতিক বিরোধ বিভাজন আরও বৃদ্ধি করেছে, নারীদেরকে নিরাপত্তাহীন করেছে, শ্রমজীবী মানুষকে আরও প্রান্তিক জায়গায় নিয়ে গেছে। আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হিসাব দিয়েছেন পার্লামেন্টে, ওনাদের 2003-05 তুলনায় 80 গুণ ধনী গরিবের বৈষম্য বেড়েছে। এরকম একটা সমাজে উৎসবটা একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ, একটা বিশেষ অংশের মধ্যে সীমাবদ্ধ। উৎসবটা কখন উৎসব হয়? আমি ছোটোকালে আমাদের দাদুরা বলতেন, দুঃখ ভাগ করলে দুঃখটা কমে, আর উৎসব যত ভাগ করবেন উৎসবের বর্ণিল ছটা তত বেশি বাড়ে। তো
তো সমাজ যদি এরকম যদি বিভক্ত থাকে, ধনী গরিবের এই সীমাহীন আকাশ পাতাল যদি বৈষম্য থাকে, বাইরে টেলিভিশন মিডিয়াতে দেখবেন আনন্দ করছে, একদিন উচ্ছ্বাস করছে একটা, কিন্তু এটা হচ্ছে উপর্ষে একটা চেহারা, ভেতরকার। এটা করছেন 3 দিন আগে কুষ্টিয়াতে যে হামলা হয়েছে, কুষ্টিয়া যে হামলা হলো, আপনি শতাধিক মাজারের আগে ভাঙচুর হয়েছে, কিন্তু একজন কাউকে গ্রেপ্তার করা হয়নি, মানে তাদেরকে আইনের আওতায় বিচারের যে প্রশ্ন, কিছু হয়তো গ্রেপ্তার হয়েছে কিন্তু বিচার হয়নি। এবং এবারকার এবং খবরের কাছে বেরিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে হামলাকারীদের যে সংশ্লিষ্টতা। আমি জিজ্ঞেস করতে চাই, সরকার গত 3 দিনে কি তারা একজনকে অ্যারেস্ট হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে? তো এরকম একটা সমাজে, আমি একটু আগে আমার ভাই চমৎকার করে বলছিলেন না ঐক্যের কথা, সংহতির কথা, আমি আজকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছি, সম্প্রীতির মেলবন্ধনের অনেক কথা চমৎকার করে আমরা বলি। আমি আজকে ঢাকা 12 যেখানে আমি ইলেকশন করেছি, সেখানে আমি একটু আগে আমি ওখান থেকে এসেছি, হাজার মানুষ সেখানে আমি বক্তব্য রেখে এসেছি, কত কথা। কিন্তু এ পর্যন্ত তার মানে সমাজের মধ্যে ঘৃণা উৎপাদন হচ্ছে, একটা বিভাজন, হিংসা তৈরি করছেন আপনি, তাও করছেন ধর্মের নাম নিয়ে। তো ফলে এরকম একটা জায়গা থেকে এগুলো হচ্ছে কিছুটা অনেকটা স্ববিরোধিতার জায়গা, সামগ্রিকভাবে দেখা দরকার। আমি বিশ্বাস করি একটা যাত্রা শেষ করি এ পর্বে আমরা শুরু করেছি একটা ডেমোক্রেটিক উত্তরণের জন্য। সরকার হিমালয় সমান প্রত্যাশা মানুষের, এবং আজকের অসাধারণ দিন যে নতুন বছরের দিন, বাংলা নববর্ষে টাঙ্গাইলে একটা কৃষক কার্ড তারেক রহমান তিনি উদ্বোধন করলেন, একটা পাইলট প্রজেক্ট অংশ, নিশ্চয়ই এটা একটা আশাবাদীর জায়গা, এটা একটা কৃষক কার্ড উদ্বোধন করেছেন। কিন্তু অপরাপর প্যারাডক্সের যেগুলো আছে, স্ববিরোধিতা যেগুলো আছে, এগুলাকে যদি বিবেচনার মধ্যে না এনেন, তাহলে আমি ধরেন অন্য বাজেন একটা লিবারেল ডেমোক্রেটিক যে ভ্যালুজ, টলারেন্সের যে ভ্যালুজ, একসাথে থাকার, আপনার সঙ্গে আমার দ্বিমত আছে, 4 জনের দ্বিমত করবো, কিন্তু দিন শেষে আমরা আবার একসঙ্গে থাকবো, এই ভ্যালুজটা সমাজের মধ্যে খুব জরুরি। সরকারের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এটা। আলতাফ পারভেজ, গ্রামীণ বাংলা সংস্কৃতি যখন এলিট শ্রেণীর হাতে চলে আসলো, তখনই সেই বৈশাখ বাণিজ্যিক হয়ে গেল কিনা, এবং সেই বাণিজ্যিকতার কারণে আজকে এই শ্রেণী বৈষম্য বা নানান ধরনের বৈষম্য তৈরি হচ্ছে কিনা আমাদের এখানে, যেটি সাইফুল হক ভাই বললেনই যে এক ধরনের বৈষম্য তৈরি হয়ে গেছে। শুভ নববর্ষ। এবার তো গত 18 মাস বা তারও আগে থেকে গত 2-3 বছর ধরে বাংলা নববর্ষ বা বাঙালি সংস্কৃতি বা নারীদের খেলাধুলা, সঙ্গীত, নাটক, যাত্রা ইত্যাদি অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যাপক বাধা আসছিল তৌহিদি জনতার কাছে। এই তৌহিদি জনতা বাংলাদেশে বেশ রহস্যময় একটা ব্যাপার। তো এবার 1433-এর প্রথম দিন বেশ সুন্দরভাবে হলো, এবং হয়তো সরকারও চেয়েছে সুন্দরভাবে হোক। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একবার বলেছিলেন যে কোনো সরকার যদি না চায় তাহলে কোথাও দাঙ্গা হবে না, হয় নাই বেঙ্গলে। তেমনি সরকার চাইলে আসলে সুন্দরভাবে অনুষ্ঠান হতে পারে, দিন শেষে এইটাই হলো ব্যাপার। তো সরকারও হয়তো চেয়েছে এবং জনগণ বেশ স্বতঃস্ফূর্তভাবে এবার নববর্ষ পালন করেছে, অন্তত শহরাঞ্চলে। আপনি যেটা বললেন, আসলে এই নববর্ষ বা বৈশাখী উদযাপনটা মূলত ফসল কেন্দ্রিক একটা ব্যাপার, ঐতিহ্য। বঙ্গাব্দের সূচনাটা ওইভাবে হয়েছে, কিন্তু বাংলার গ্রামীণ সমাজে এখন কিন্তু আর নববর্ষটা অত উদ্দীপনা তৈরি করে না, ভাবে আসে, মানুষ দেখে, জানে যে নতুন বছর আসছে। কেন করে না? কৃষির গুরুত্ব গত 55 বছরে আমাদের প্রতিটি সরকারের আমলে ক্রমে ক্রমে কমানো হয়েছে। কৃষিটা আমাদের অর্থনীতির অগ্রাধিকারে নেই, ফলে গ্রামীণ সমাজে এখন উৎসব করার মতো উদ্বৃত্ত কৃষকের হাতে আর তৈরি হয় না। কৃষক প্রতি মৌসুমে লোকসান দেয়, এই হলো একটা দিক, অর্থনীতির দিকটা। আরেকটা হলো নগরায়নও বাড়ছে, ফলে নাগরিক সংস্কৃতিটা গ্রামেও হেজিমনি তৈরি করেছে, আবার নগরেও পশ্চিমা সংস্কৃতির একটা হেজিমনি আছে। এ দুটো তো বড় সমস্যা আছেই আমাদের বাঙালি সংস্কৃতি উদযাপনের। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বলবো আমরা একটা সাংস্কৃতিকভাবে, মানে রাজনৈতিকভাবে যদিও আমরা 71-এ পাঞ্জাবি কলোনিয়ালিজম থেকে বেরিয়েছি, কলোনিয়াল প্রচেষ্টা থেকে, কিন্তু এরপর থেকে বিশেষ করে 1980-র পর থেকে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে আমরা একটা ইন্টারনাল কলোনিয়ালাইজেশনের শিকার হচ্ছে সাংস্কৃতিকভাবে। এখানে মধ্যপ্রাচ্য থেকে অদ্ভুত কিছু বিষয়কে আমরা
ধর্মের সাথে মিল করে উপস্থাপন করছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যা কিছু সেগুলোই ধর্মীয়ভাবে সহি এবং আমাদের বাঙালি সংস্কৃতির সব কিছু বাদ দিতে হবে। এইটা আমি বলবো পরিকল্পিতভাবে একটা কর্মসূচি আকারে, একটা প্রকল্প আকারে দিনের পর দিন মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করানো হয়েছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করানো হয়েছে। এবং গত 18 মাসের সরকারের আমলে দেখলাম সরকারের ভেতর থেকেও সেগুলোকে নানাভাবে উৎসাহিত করার একটা চেষ্টা ছিল। ফলে এরকম একদিকে পলিটিক্যাল ইকোনমির জায়গা থেকে গ্রাম আর গ্রামের সংস্কৃতি নিয়ে উৎসবে মেতে ওঠার জায়গা নেই, আরেকদিকে এই যে সাংস্কৃতিক যে আগ্রাসন আমি বলবো, এইটা বাংলার ভাব সম্পদকে, বাংলার সংস্কৃতিকে, বাংলার চিরায়ত অভ্যাস সব কিছুকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে, সব কিছুকে প্রশ্নবিদ্ধ করছে। মানুষের ভিতর এগুলো উদযাপনের বিষয়ে কে একটা দোদুল্যমানতার ফেলে দিয়েছে, মানুষকে একটা মানসিক সংকটে ফেলে দিয়েছে। এরকম একটা সময়েও এবার দেখুন যখন একটা নতুন সরকার এলো, একটু স্বস্তি দেখা গেল, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দিনটা উদযাপনে নেমেছে। যদিও এখানে এখন কর্পোরেট কালচারের আধিপত্য, পান্তাবাদ ইত্যাদির আধিপত্য এসেছে, এগুলো আসলে গ্রামের মানুষ ওইভাবে নববর্ষকে দেখে না, কিন্তু এগুলো আসলে নানাভাবে পালিত হবে। এবং আপনি যেটা শুরুতে বললেন যে 2026 তো এই অর্থে খুবই গুরুত্বপূর্ণ যে যেই সব শক্তি নববর্ষ উদযাপন করতো না তারা উদযাপন করছে, যেই সব শক্তি শহীদ মিনারে যেত না, স্মৃতিসৌধে যেত না, তারাও যাচ্ছে। ফলে আমার মনে হয় একটা নতুনত্ব তৈরি হচ্ছে। তবে এইটা আরও ভালোভাবে হতো যদি 1433 তো 2026ও 2026-এ যে নতুন সংসদ, নতুন সরকার আমরা পেলাম, সেখানে যদি রাজনৈতিক সংস্কারের গত 18 মাসে যেটুকু কাজ এগোনো হয়েছিল সেটাকে যদি আরেক ধাপ এগোনো যেত, তাহলে এবারের উৎসবটা রাজনৈতিকভাবেও আরও সুন্দর হতো, অর্থপূর্ণ হতো। জি, যারা 17 বছর দীর্ঘ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলো ফেসিবাদের বিরুদ্ধে, তাদের মধ্যে ঐক্যতান্ডার যেই সুর সেটি আসলে ভেঙে যাচ্ছে কিনা, এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে কিনা আমরা দেখছি যে সংস্কারকে কেন্দ্র করে সেটি আস্তে আস্তে আরও সামনে আরও কঠিন হবে কিনা, পথটা আরও কঠিন হচ্ছে কিনা সরকারের জন্য। দেখুন, যারা আপনাদেরকে আপনি যেটা বললেন যে দীর্ঘ 17 বছর যারা কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদের বিরুদ্ধে বা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, এই গণ অভ্যুত্থান সফল হওয়ার পরেই কিন্তু তাদের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে এবং সেই রাজনৈতিক বিভাজন নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর যুক্তি তর্ক আমাদের হয়েছে। এবং সর্বশেষ আমরা যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনেও আমরা দেখলাম যে যারা একসময় ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনও করেছেন, তারাও ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং জোটের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবং নির্বাচন পরবর্তী সময়ে যারা মানে বিরোধী দলে গিয়েছেন, তারা নির্বাচনের পরপরই আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করেছেন, এই নিয়ে রাজনীতিতে বাকযুদ্ধ হয়েছে আমরা দেখেছি এবং ছোটোখাটো মাঠেও এইগুলো মানে সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই আপনি একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন থেকেই, যে বিএনপি এবং তার সমমনা জোটের যারা আছেন তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং অন্যদিকে আমাদের যারা 11 দলীয় জোট বা 10 দলীয় জোট আছেন তারা শপথ গ্রহণ করেছেন দুইটা। সেই শপথ গ্রহণ থেকেই তাদের মধ্যে বিতর্ক এবং পরবর্তীতে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়ে কি বলে ঘোষিত 133টি যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ থেকে শুরু করেই এই বিতর্ক আরও মানে প্রসারিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াগত বিতর্ক, সেই জুলাই সনদ আদেশ এবং আমাদের সংবিধান সংস্কার পরিষদের যে আদেশ, সেগুলোকে কেন্দ্র করে রাজনীতিতে যে উত্তপ্ত মানে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি জাতীয় সংসদে আমরা একাধিকবার ওয়াকআউটের মতো ঘটনা ঘটেছে। আমরা মনে করি যে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এগুলো কোনো অশ্রুতপূর্ব ঘটনা না বা নজিরবিহীন ঘটনা না, এগুলো হবে। এবং আমরা যেটা চাই যে বাংলাদেশে গত 3টা সংসদ কার্যত অকার্যকর ছিল, তো এখন আমরা এই সংসদে সরকার দল এবং বিরোধী দলের মধ্যে প্রাণবন্ত বিতর্ক আমরা চাই এবং এই বিতর্ক যদি না হয় তাহলে আমরা এইরকম কোনো বিরোধী দল চাই না, যেটা আমরা এর আগে দেখেছি যে রোশন এরশাদকে সরকারি দলের কাছে তার পরিচয় স্পষ্ট করার জন্য নিবেদন করতে হয়েছে। আমরা সত্যিকার অর্থেই যারা সংসদে বিরোধী দলের হিসাবে প্রতিনিধিত্ব করছেন তারা বিরোধী দলের ভূমিকা পালন করুক এবং
সরকারের সাথে একটা যৌক্তিক তর্ক বিতর্কের মধ্য দিয়ে মানুষের জনকল্যাণকর আইন যেন প্রণীত হয় এবং কল্যাণের জন্য যেন এই সংসদটা ব্যবহৃত হয়, সেই ধরনের পরিস্থিতি তৈরি হোক। এখন আমরা যদি মনে করি যে আমাদের জাতীয় ইস্যুতে সেইখানে ঐক্যের প্রশ্ন আছে, কিন্তু জনকল্যাণ ইস্যুতে আমাদের বিরোধী দল এবং এদের মধ্যে একটা যৌক্তিক বিতর্ক হবে, সেটা সংসদে থাকবে। সংসদের বাইরেও রাজনৈতিক দলের কর্মকাণ্ড যদি মাঠ পর্যায়ে পর্যন্ত না গড়ায়, তাহলে তো রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক দলের জনসম্পৃক্ততার তো আর কোনো সুযোগ থাকে না। তো সেটাও হবে, কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে যে অহেতুক মানে কি বলে রাজপথে উত্তাপ তৈরি করে নিজেদের অবস্থান জানা দেওয়ার মতো পরিস্থিতি যেন না হয়। তো আমরা এই নতুন বছরে আমাদের প্রথম প্রত্যাশাটা হলো যে সরকারি দলে যারা আছেন, যারা 2/3 ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছেন, তারা জাতীয় সংসদে একটা সেন্সিবল ভূমিকা তারা পালন করবেন। তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে যে আমরা যা পারি তা, অতীতে আমাদের বাংলাদেশে অসংখ্য নজির আমরা এগুলো দেখেছি, এবং একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কী ধরনের জনবিরোধী শক্তিতে পরিণত করতে পারে, এটা তো আমরা স্বাধীনতার পরপরই 73-এর নির্বাচনের পর থেকেই আমরা দেখে আসছি। তো এইরকম যেন না হয়, সেটা আমরা এই নতুন বছরে করব, যে মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য সেইখানে সরকার এবং বিরোধী দল তারা বিরোধিতার জায়গায় থাকবে, বিতর্কের জায়গায় থাকবে, কিন্তু একটা জায়গায় যে জনগণের প্রশ্নে, মানুষের কল্যাণের প্রশ্নে তাদের মধ্যে একটা ন্যূনতম একটা সহমত। আরেকটা হলো যে গণতন্ত্র আমাদের দেশে তো 54-55 বছরে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষকে অনেক সময় লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। এই জায়গাটায় যেন অন্ততপক্ষে তাদের মধ্যে একটা হয় যে আমরা একটা সাস্টেনেবল ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমরা থাকবো। একটু আগে সাইফুল ভাই যে কথাগুলো বলেছেন যে আমাদের তো রাষ্ট্র কাঠামোর মধ্যে যে পরিবর্তনের আশঙ্কা, মানুষের মধ্যে যে আশাবাদটা তৈরি হয়েছিল, সেটার কোনোটাই কিন্তু আসলে কার্যত হয়নি। আজকে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন জুলাই সনদ নিয়ে, যেটা এখন রাজপথ উত্তপ্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে তিনি বলেছেন যে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যে আমরা প্রতিটা জুলাই সনদের বিষয় অক্ষরে অক্ষরে আমরা এটা নিশ্চিত করতে চাই এবং মাধ্যমে সারা দেশের মানুষকে তিনি আশ্বস্ত করতে চান। আমরা এই নতুন বছরে তিনি যে অঙ্গীকার করেছেন, এটি তারা আগেও করেছেন, নির্বাচনের আগেও করেছেন, কিন্তু আমরা দেখলাম যে সংসদের শুরুতেই যে 98টি অধ্যাদেশ তারা একসঙ্গে পাশ করলেন, সেখানেও তারা সমঝোতাটা আসলে রাখতে পারেননি। তাহলে তার উপরে কিভাবে আস্থা রাখবে রাজনৈতিক দলগুলো বা সাধারণ মানুষ? না, একটার ব্যাপারে তারা প্রশ্ন উত্থাপিত হয়েছে, একটা 98টার মধ্যে একটার ব্যাপারে তাদের মধ্যে ভিন্ন মত এবং বিতর্ক তৈরি হয়েছে, যে শেষ মুহূর্তে একটু পরিবর্তন করা হয়েছে, যে জুলাই সনদ জাদুঘর, জুলাই জাদুঘরের কেন্দ্র করে একটা বিষয়ে ভিন্ন মত হয়েছে। কিন্তু আমরা এই যে বলেছি যে সরকারের বয়স 2 মাস হয়েছে, এবং প্রধানমন্ত্রী যখন আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছেন, অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারটার উপর আমরা আস্থা রাখতে চাই। এবং তারা যে বিষয়গুলোর উপরে জনগুরুত্বপূর্ণ এবং মানুষের প্রত্যাশা ছিল, বিচার বিভাগের স্বাধীনতা, সেইগুলো কিন্তু তারা অঙ্গীকার করেছেন। আমরা কিন্তু তারা এইগুলোকে কিছু পরিমার্জন করে তারা করবেন, আমরা আস্থা রাখতে চাই এবং এই আস্থার প্রতিফলনটা আমরা দেখতে চাই। না হলে এরকম একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে আমাদের আগামী দিনে, যে নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ এটারও জবাব দিতে পারবে। ডাক্তার সাগর খান, টেকসই গণতন্ত্রের কথা আমরা বেশ শুনি বলিও, এই স্বাধীনতার 55 বছরে সেই টেকসই গণতন্ত্র কেন পাইনি? এটি কি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি না থাকার কারণে, যে রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে আমাদের এই সংকটটি কিনা? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন এটা বোধহয় আমাদের অনেকের কাছে প্রশ্ন, আবার উত্তর দিতে গেলে অনেকে অনেকভাবে উত্তর দেয়, এটাই হচ্ছে পার্থক্য। তা আমি গণতন্ত্র বলতে যেটা আমি বুঝি, যে গণতন্ত্র এমন একটা ব্যবস্থা যেখানে মানুষের মতামতের প্রতিফলন ঘটবে এবং সেখানে গণতান্ত্রিক ধারায় একটা শাসন চলবে, সেখানে মানুষের পছন্দ অপছন্দের রিফ্লেকশনটা পরবর্তী নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে। কিন্তু আমরা কি এটা দেখেছি? আমরা বারবার এটাকে বাধাগ্রস্ত হতে দেখেছি। এখন আসলে মানুষের জন্যই গণতন্ত্র, মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য গণতন্ত্র। যদি তাই হয় তাহলে গণতান্ত্রিক ধারা বলতে গেলে আমি প্রথম যেটা চাইবো সেটা হচ্ছে আমার সামাজিক নিরাপত্তা। আমি সামাজিক নিরাপত্তার জন্য তারপর যেটা চাইবো সেটা হচ্ছে আইনের শাসনের, আইনের প্রতিষ্ঠা। আমরা চাইবো যে আমাদের মধ্যে অধিকারের একটা সমতা থাকবে, আমি সকল কথা না বলতে পারলেও বেসিক মৌলিক কথা আমি বলবো এবং সেখানে ঐক্যমতে পৌঁছাবো। এখানে প্রত্যেকটা জায়গায় তো প্রশ্ন আছে। এই 55 বছর পরে আমি আলোচনায় আনছি
যে সেটা আমরা পারলাম কি না, এটাই তো বড় প্রশ্ন। এটা এই জন্যই এই প্রশ্নটা আছে, আমরা পারিনি, কিন্তু কোনো কথাই পারিনি বলে পারবো না এটা হইতে পারে না। আমার একটি বিবেচনার বিষয় আছে। বলা হচ্ছে মাত্র 2 মাসের একটা সরকার, এখনই আমি কিছু বলতে চাই না, কিন্তু মানুষকে তো আস্থায় আনতে হবে এবং আস্থার জায়গাটা কিন্তু সরকারকে তৈরি করতে হবে। সরকার যারা চালাচ্ছেন তাদের কার্যকলাপ, কথাবার্তা সকল জায়গায় মানুষকে আস্থায় নিয়ে কথা বলতে হবে। মানুষের দুঃখকে বোঝার জন্য আমি খুব কিন অবজারভার না হলেও চলার পথে যেটা দেখি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই আমি বলবো আয়রন ডোম থেকে কিছুটা বেরিয়ে এসছেন। কারণ আগে আমরা দেখতাম যে প্রধানমন্ত্রীর চাল চলনের জন্য যে প্রোটোকলটা হতো সেই প্রোটোকল ব্রেক করে উনি এখন জনতার কাতারে চলছেন। আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা যেখানে কটাক্ষ করার দরকার সেখানে খুব করি, কিন্তু সাধুবাদ জায়গায় আমরা কিন্তু কৃপণ হয়ে যাই। তো আমার কাছে মনে হচ্ছে সেই আয়রন ডোমটা মনে হয় আগের মতো নাই, এটা হচ্ছে একটি। কিন্তু আমি একই সাথে লক্ষ্য করব যে যিনি বা যারা এই শীর্ষ পর্যায়ে আছেন তাদের যে বাজনাটা ওনারা বাজাবেন, যে তরঙ্গ সৃষ্টি করবেন, সেটা কিন্তু একদম প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল পর্যন্ত যেতে হবে। যদি আপনার কমান্ড, আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনাকে আস্থায় আনার যে আপনার ভূমিকা, সেটা যদি একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রসারিত না হয়, আপনি বোধহয় বুঝতে পারছেন, তাহলে কিন্তু বুঝবো এখানে কিছু গোলমাল আছে। একই সাথে দুটো কাজ করতে হবে। রাষ্ট্র পরিচালনা খুব কষ্টের হলো আমি কিন্তু একটা পরিবারের সাথে রাষ্ট্রকে মিলাই ফেলি। আমি দেখি আমার সংসারে, মধ্যবিত্ত ফ্যামিলিতে আমার বাবা যেভাবে সংসার চালাতেন, সংকটে উত্তরণের জন্য আলোচনা হতো, সংকটটাকে সামনে এনে পরিবারের সদস্যদের আস্থায় এনে ভবিষ্যৎকে ফোকাস করতেন। রাষ্ট্রও কিন্তু একটা বড় পরিবার। এখানে প্রথম কাজ হলো যিনি বা যারা ক্ষমতায় এসেছেন তাদেরকে, জনগণকে আস্থায় আনতে হবে। আস্থা শুধু কথা দিয়ে হবে না, আপনার কার্যকলাপ, কথা, বিভিন্ন বক্তৃতায় আপনাকে খেয়াল করতে হবে। আর ওই যে বললেন রিভিউ, আমার সায়েন্সের রিভিউ খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসার রিভিউ আছে, বিজ্ঞানের রিভিউ আছে, সব কিছু রিভিউ আছে। আপনার এই স্টুডিওটা কেমন চলছে, আপনি যদি 6 মাস পর একটু রিভিউ না করেন তাহলে আপনি ত্রুটি বিচ্যুতি ধরতে পারবেন না। 2 মাস অত্যন্ত কম সময় হলেও আমি বলবো এখানেও কিন্তু শর্ট রিভিউর প্রয়োজন আছে। 2 মাস পরে না হোক, 6 মাস পরে একটা মাঝারি রিভিউ হতে হবে, বছরে রিভিউ হতে হবে, তারপরে রিভিউ হতে হবে। রিভিউগুলো এই জন্যই করা হয় যে আমার সমস্যাগুলোকে আমি কোথায় মিস করলাম অথবা কোথাও অ্যাড্রেস করলাম না, বা যেটা করছি সেটা কি যাচ্ছে, এটা কিন্তু রিভিউ বলে। তো আমার মনে হয় এই জায়গাটায় আমাদেরকে দেখতে হবে। আমরা প্রত্যেকেই কিন্তু এখন একজোড়া চোখ নিয়ে চলি না। আমাদের মনে হয় জনগণের প্রত্যেকের হাতে অন্তত একটা মোবাইল ফোন আছে। আপনি যদি স্মার্টফোন বলেন তাহলে সেই সংখ্যাও কম নয়। আজকাল দেখছেন আনাচে কানাচে সব খবর কিন্তু মোবাইলে ধারণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই এতগুলা ক্যামেরার সামনে আপনাকে কিন্তু সবাই কিন অবজারভার হিসেবে অবজার্ভ করছে। আমি সেই জন্য একটা কথা বলি, আপনি বললেন যে হিসাব নিকাশ কী হলো, আমি বললাম এটাই প্রশ্ন। যখন 55 বছর পরে প্রশ্ন আসলো যে আমরা গণতন্ত্রের কোথায় গিয়েছি, উত্তরটা সেখানেই আছে। আমরা বিভিন্ন পথে আমরা খুঁড়িয়েছি। তবে আরেকটা কথা আমি বলবো, সেটা হলো যে আমরা অতীতকে অতিচর্বণ করব না। অতীতের কিছু জায়গাকে আমার ধারণ করতে হবে, আবার কিছু জায়গাকে কিন্তু সাময়িকভাবে আনবো না। যে আনাটা আমাদের মধ্যে বহু বিভক্তির সম্ভাবনা দেখায় বা সুযোগ করে দেয়, সেই জায়গাটাকে সীমিত করে যে জায়গাটা আমাদের আনলে পরে আমরা আস্থায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেখানে আমরা যাব। এই সুন্দর বাংলাদেশ কথাটা কিন্তু দুটো শব্দ, কিন্তু এর ব্যাপকতা, এর ওজন কিন্তু অনেক বেশি। এখানে অনেক বড় বড় আলোচক আছেন, বলছেন। এই সংক্ষিপ্ত আলোচনায় সব আসবে না, তবে আমি যেটা বলবো, আমি কিন্তু চাই আমি যে টাকাটা আয় করি এই টাকা নিয়ে আমি বাড়িতে নিরাপত্তার সাথে থাকতে পারবো। আমি যে চাকরিটা করি সেখানে যেন চাকরির মধ্যে বৈষম্য, অযাচিতভাবে বৈষম্য কাজ না করে, মেধার মূল্যায়ন হয়, শ্রমের মূল্যায়ন হয়। আমি যদি দেখি যারা বলে যে এটার মূল্যায়ন হওয়া উচিত, তাদেরকে যদি দেখি কর্মস্থলে থাকছেন না, কর্মস্থলে কাজ করছেন না, অথবা এই পেশাতে কোনো অবদান তেমন রাখছেন না, তারাই এগুলো বেশি বেশি বলছেন, তাহলে কিন্তু আস্থার সংকট দেখা দিবে। আস্থার সংকট তৈরি করতে হলে নিজেকে আগে একজন আদর্শবান মানুষ, আদর্শবান পেশাবিদ,
আদর্শবান একজন নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে আমাকে বলতে হবে। এখনকার যে জেনারেশন, এই জেনারেশন কিন্তু আগের জেনারেশন নাই। এই জেনারেশনকে আমরা দেখেছি যে 24-এর যে অভ্যুত্থানে তাদের রোলটা, তাদের যে মানে তারা যে আত্মাহুতি দিল, তারা যে রক্ত দিল এবং সেটা সমগ্র জনগণকে সম্পৃক্ত করলো, এই জনগণ, এই গোষ্ঠীটা কিন্তু এখন খুব কম বয়স। এদের সামনের বয়স বাড়বে, তাদের ভাব বুঝতে হবে, তাদেরকে আস্থায় আনতে হবে। সেই মান্দাত্তার আমলের প্রতিশ্রুতি ইত্যাদি দিয়ে কিন্তু তাদেরকে আস্থায় আনা যাবে না। আমরা কাজে, কর্মে, চলনে, বলনে আমরা এদেরকে আস্থায় আনার চেষ্টা করব। আলতাফ পারভেজ, আমি একটু আপনার কাছে যাই। শর্ট রিভিউ, সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এই সরকারের 2 মাসের একটা শর্ট রিভিউ, কোন কোন জায়গায় আসলে আস্থার সংকট তৈরি হয়েছে? সাংগঠনিক অনেকগুলো বিষয় বলেছেন, আপনার দৃষ্টিতে আসলে কি মনে হয় শর্ট রিভিউতে? আসলে একটা নতুন সরকার এসেছে, এটা সত্য, নতুন পার্লামেন্টে এসেছে, কিন্তু আমাদের পুরনো সমস্যাটা কি, আমাদের দেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি বা মেজর সমস্যাটা কি? আমরা একটা কলোনিয়াল রাষ্ট্রের মধ্যে আছি। 47 এবং 71 স্বাধীনতার পরেও আমরা যেই রাষ্ট্র, যেই দারোগা ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা, যেই ডিসি অফিসে আছি, এগুলো হলো 1792 সালে কর্নওয়ালিস যে ব্যবস্থা রেখে গেছেন, মোটামুটি 95 আমরা ওই ব্যবস্থায় আছি। এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থা ইত্যাদিও ওই রকম আছে। তো 55 বছর ধরেই আছি। 71 একবার আমরা এটা থেকে মুক্তির চেষ্টা করেছি সশস্ত্রভাবে, 90-এ হয়েছে, 2024-এ একটা হলো। আমাদের ইতিহাসে এই 3টা বছর নিয়ে খুব কথা হয়েছে, আরও হবে, 1971, 1990, 2024। কিন্তু আসলে বেশি আলোচিত হবে হয়তো বা হওয়া উচিত 1972 সাল, 1992 সাল এবং 2026। 72 সালেই 71-এর আকাঙ্ক্ষাগুলো আস্তে আস্তে অপমৃত্যু ঘটতে শুরু করলো। 1992-এ 1990-এর আকাঙ্ক্ষাগুলো অপমৃত্যু ঘটতে শুরু করলো। এখন 2026-এ 24-এর আকাঙ্ক্ষার কী হবে সেটা চূড়ান্ত কথা বলার সময় হয়নি। এটা বলেছেন স্যার, উপাচার্য স্যার, যে 2 মাস গিয়েছে, সত্য, এখনই চূড়ান্ত কথা বলা যাবে না। কিন্তু আমরা দেখলাম নতুন সরকার, নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল না বিএনপির সদস্য। অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষার সামান্য একটু জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছিল। জুলাইয়ের আকাঙ্ক্ষাটা এত বড় ছিল, তারা ওইটা ধারণও করেনি, তারা এটাকে পুরোটা এগিয়েও নিতে পারেনি। সেই আকাঙ্ক্ষার সামান্য কিছু তারা জুলাই সনদ এবং গণভোটের মধ্য দিয়ে সংসদে পাঠিয়েছে, কিছু অধ্যাদেশ আকারে পাঠিয়েছে। সেই অধ্যাদেশগুলোর 133টা অধ্যাদেশের, যেই অধ্যাদেশগুলো রাষ্ট্র সংস্কার বিষয়ে কেন্দ্রিক, ওই কর্নওয়ালিসের রাষ্ট্রের একটু মৃদু হয়তো সংস্কার হতো, যে অধ্যাদেশগুলো কার্যকর থাকলে। আমরা দেখলাম সেরকম 20টি অধ্যাদেশ শুরুতেই অকার্যকর হয়ে গেল, বাকি আরও 15টি সংশোধিত হয়ে প্রায় কার্যকর হলো না প্রত্যাশিত মাত্রায়। তার মানে 35টি মূল সংস্কারের এজেন্ডাই 2 মাসে বাদ পড়ে গেল। 2 মাস কিন্তু কম সময়, আমরা বারবার বলছি, কিন্তু এই 2 মাসেই কিন্তু ওইটুকু কিন্তু আমরা এগোতে পারিনি যতটুকু অন্তর্বর্তীকালীন সরকারও এগিয়ে দিয়েছিল। এখন বিএনপির নিজেরও সংস্কার এজেন্ডা আছে, কারণ বিএনপি জুলাই অভ্যুত্থানের আগেই সংস্কার এজেন্ডা দিয়েছিল 31 দফা। তার মানে তাদের দূরদর্শী একটা চিন্তা ছিল যে বাংলাদেশকে ওই কর্নওয়ালিসের রাষ্ট্র থেকে উদ্ধার করতে হবে। তারা ঠিকই প্রবলেমটা বুঝেছে। এখন তারা সেই সমস্যার সমাধান করবে কি না, এখন কিন্তু আর জুলাইয়ের কিছু নেই মাঠে, জাতীয় সংসদেও নেই। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য আকারেও শপথ নেয়নি, অধ্যাদেশের সংস্কার কেন্দ্রিক অধ্যাদেশগুলো কার্যকারিতা হারালো। এখন পুরো দেশ তাকিয়ে আছে বিএনপি কি দিবে। আসলে তারা বলছে আমরাই সংস্কার করব, এটা দেখার ব্যাপার। কিন্তু মূল বিষয় হলো কি, 24-এর অভ্যুত্থান সমাজে যে আকাঙ্ক্ষার বীজ বুনেছে, যে প্রত্যাশার বীজ বুনেছে, এবং 800 মানুষ 15 দিনে জীবন দিয়েছে, এটা কিন্তু এদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা, ভিন্নধর্মী ঘটনা। এইটাকে কিন্তু এই বিষয়ে উদাসীন হওয়া যাবে না। যে কোনো আন্দোলন সংগ্রাম চূড়ান্তভাবে ব্যর্থ হয় না, সেটা পরিবর্তনের একটা বীজ সমাজে রেখে যায়। যেই প্রজন্ম এগুলো যুক্ত ছিল এবং যেই প্রজন্মগুলো এটাকে সমর্থন করেছিল, তারা তো সমাজে জীবন্ত আকারে আছে। ফলে তাদের আকাঙ্ক্ষার একটা সুষ্ঠু, যৌক্তিক, সুন্দর পরিণতি প্রয়োজন। এটা শুধু একার জন্যে নয়, এটা সমগ্র দেশের জন্য। বাংলাদেশ না হলে এই যে বিশ্বে যে পরিবর্তনের
বিশ্ব তো পরিবর্তনের পথে এগুচ্ছে, বাংলাদেশ তার সঙ্গে তাল মিলিয়ে থাকতে পারবে না। এবং এখানে জনগণ হয়তো দেখছে, কিন্তু জনগণ অনন্তকাল অপেক্ষা করবে না। এখানে একটা কথা এসেছে, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ এটা, কিন্তু মুশকিল হলো এই আমাদের 55 বছর ধরে আমরা এক ব্যক্তির আশ্বাস, ইচ্ছা, অনিচ্ছা, পরিকল্পনা, চিন্তার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছি। বিএনপি তো 2 মাস বয়সী দল নয়, তারা অত্যন্ত পুরনো দল, তারা সরকারে একাধিকবার ছিল। তার মানে এটা 2 মাসে দিয়ে দেখার প্রয়োজন নেই। বিএনপি তো জানে এদেশের সমস্যাগুলো কি। এই জাতীয় সংসদের সদস্যরা অনেকেই নবীন, কিন্তু তারাও এই সমস্যাগুলো জানেন, তারা এই আন্দোলনের মধ্য দিয়ে এই সংসদে এসেছেন। কিন্তু এই সংসদ কিন্তু আগের আরেকটা সংসদের পরে এই সংসদ হয়নি, মাঝখানে ইতিহাসে একটা বড় ঘটনা ঘটে গেছে। একটা যে নির্বাচন হয়েছে এটা শুধু রেজিম পরিবর্তনের নির্বাচন হয়নি। ফলে এই যে পটভূমিটা যেন আমরা ভুলে না যাই, তাহলে এটা একটা বিরাট অঘটন ঘটবে সামনে আর কি। জি, সাইফুল হক বিরোধী দলীয় চিফ হুইপ যেটি বলেছেন যে সংস্কার বকেয়া রেখে নতুন বছর শুরু করলো সরকার। আপনারা সরকারের সঙ্গেই ছিলেন যখন 31 দফা যায়, তখন সরকারের সঙ্গে কাজ করেছেন। আপনাদের কাছে তাই মনে হয় কিনা সংস্কারটি আসলে বকেয়াই থাকলো কিনা? আমরা এবারকার যে আন্দোলন, আমি তো অসংখ্য টেলিভিশনও বলেছি, পাবলিক প্রোগ্রামও বলেছি, এবারকার আন্দোলনের একটা বৈশিষ্ট্য ছিল যে আমরা কেবলমাত্র একটা সরকারকে আমরা কেবল পরিবর্তন করতে চাইনি, আমরা গোটা ব্যবস্থার এর একটা গণতান্ত্রিক তার একটা পরিবর্তন চেয়েছি, আমরা একটা রূপান্তর চেয়েছি। এবং সেই ভিত্তিতে আমরা 31 দফা আমরা প্রণয়ন করেছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপির সাথে যে বোঝাপড়া, এটা প্রধানত আমাদের মঞ্চের 31 দফার ভিত্তিতে। আর সেই ভিত্তিতে পরবর্তীকালে আমরা প্রায় 7-8 মাস ধরে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলাপ আলোচনা। তো সে আলাপ আলোচনা আমি প্রথম কয়েকটা কথা পরিষ্কার করি। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার যতগুলো অধ্যাদেশ করেন অটোমেটিক সবগুলো তারা বাস্তবায়ন করবেন, কার্যকারী করবেন, এরকম চিন্তাটা হচ্ছে নির্বুদ্ধিতা। এটা সাধারণ অ ক খ যাদের জ্ঞান নাই তারাই কেবলমাত্র ব্যাপারে তারা আর্গু তারা করতে পারে। একটা অন্তর্বর্তী সরকারের বিবেচনা, পরিস্থিতির একটা আর্জেন্সি ছিল তার বিবেচনা, আর একটা পপুলারলি ইলেক্টেড পার্লামেন্ট, তার দ্বারা গভর্নমেন্ট, তার বিবেচনাটা অনেক বেশি ওয়াইডার, অনেক বেশি ইনক্লুসিভ, অনেক বেশি ফার রিচিং জায়গাটা। তো সেটা বিবেচনা করে তারা অধিকাংশগুলো তারা পার্লামেন্টে যে র্যাটিফাই হয়েছে সঙ্গতভাবে। কয়েকটা প্রশ্ন যেটা বললেন তারা গুরুত্বপূর্ণ, তারা এটাকে আবার পর্যালোচনা করবেন, পর্যালোচনা করে হয়তো কিছু 30 এপ্রিলের মধ্যে কিছু বিল আবার উত্থাপন করতে পারেন, অথবা 30-এর পরে আবার নেক্সট সেশন যখন হবে তখন কিছু আসতে পারে। আর গত পরশুদিন সম্ভবত, গত পরশুই তো 3 মন্ত্রী তারা যে প্রেস ব্রিফিংটা করলেন, এই ব্রিফিংটা তারা কিছু কনফিউশন তারা দূর করবার চেষ্টা করেছেন যে সরকার কোন কোন প্রশ্নগুলো সরকার পুরোপুরি বাতিল করলো কিনা। জুলাই সনদের ব্যাপারে এখন বললেন এটা একভাবে এটা বৈধ, কথাটা বলতে হলো এটার জন্য। আমি বলেছি, আমি বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে বা পার্টিতে আমার নানা জায়গাতে আমি ইতিমধ্যে বলেছি যে যেই পার্লামেন্টে বিএনপির ড্যাম মেজরিটি সংবিধান সংশোধনের জন্য যা দরকার তার চেয়ে অনেক বড় মেজরিটি আছে বিএনপির বিদ্যমান পার্লামেন্টে, একই সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তার মানে কথাই ঐক্যমত্য কমিশনে আলোচনা ছিল এগুলোর ব্যাপারে বিএনপি তার অবস্থানটাই রাখতে পারে। বিএনপিকে বাধ্য করা যাবে না, মানে ইথিক্যালি বা মোরালি আপনি বাধ্য করতে পারবেন না যদি না তার কোনো রিয়েলাইজেশন ঘটে এইসবগুলো ব্যাপারে। তাহলে এরকম অনেকগুলো গ্যারান্টি ক্লজ থাকার পরেও তো বিএনপিকে কেন, আমি মনে করি জুলাই সনদ, এই যে গণভোটের ব্যাপারে, যে গণভোটে বিএনপি ক্যাম্পেইন করেছে হ্যাঁ ভোটের পক্ষে, এবং আমি তাই আমার নির্বাচনী এলাকাতে যেখানে তারেক রহমান সাহেব নিজে এসেছিলেন সেখানেও তিনি হ্যাঁ ভোটের ব্যাপারে তিনি কথাটা বললেন, এবং বিএনপির বিশাল অংশ তারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন। রাজনৈতিক দিক থেকে বিএনপি সম্ভবত একটা ভুল করেছে। এটা এখনই বোঝা যাবে না, আগামী 6 মাস 1 বছর পরে এর কিউমুলেটিভ যে এফেক্ট যেটা সেটা অনেক বড় আকারে দেখা দেবে। আমি মনে করি বিএনপির দিক থেকে এটাকে অনার করা উচিত ছিল, এবং এটা জুলাই এই গণভোটটাকে তাকে র্যাটিফাই করে নিয়ে তারপর করেসপন্ডিং যে দায়িত্ব ছিল সে কাজগুলো করলে বিএনপির রাজনৈতিক দিক থেকে অনেক বেশি অর্জন করতো।
এটা বিএনপির জন্য অনেক বেশি গৌরবজনক হতো। আমি বলেছি বিএনপি যেখানে উদ্বিগ্ন, এই পার্লামেন্ট যদি একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে কাজ করে তাহলে বিএনপি পরবর্তীকালে কোনো বিপদে পড়ে কিনা, আসল উদ্বেগের জায়গাটা এইখানে। আমি কথাটা বোঝাতে পেরেছি? কিন্তু যেহেতু তাদের 200-র উপরে তাদের পার্লামেন্ট মেম্বার আছেন, আর তারপরে এবার এই যে সংরক্ষিত আসন যুক্ত করলে আর অনেক বড় আকার দাঁড়াবে, প্লাস তারপরে বিএনপি তো তাদের অপশন আছে, অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, তো সেখানে বিএনপির সেখানে পজিশন নেবার প্রশ্ন ছিল। তো ফলে এই জায়গাটা বিএনপি আমি মনে করি এটা পলিটিক্যালি খুব বিবেচনাসম্মত কাজ হয়নি। তারপরে গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমি ওটার ব্যাপারে কিছুটা কনভিন্সড, সেটা হচ্ছে যে ইয়ের ব্যাপারে, এই যে গুমের ব্যাপারে, সেটা নিয়ে বিএনপি তো সবচেয়ে বেশি নিপীড়িত দল আমাদের এই সাবকন্টিনেন্টে। এত দীর্ঘ সময় অন্য কোনো দলকে এত লম্বা সময় এই পরিমাণ অ্যাট্রোসিটির শিকার হতে হয়নি যেটা বিএনপিকে যেটা ফেস করেছে। বিএনপি আমি আশা করি তারা এর লুফলস যেগুলো আছে বিবেচনার মধ্যে নিয়ে তারা রিভাইজড আকারে এগুলো তারা প্লেস করবেন। আমি বিশেষ করে উদ্বিগ্ন কিছুটা দুদকের ব্যাপার নিয়ে বিএনপি কী করবে আমি জানি না। আর বিশেষ করে বিচার বিভাগের ব্যাপারে আমার উদ্বেগটা একটু বেশি। উদ্বেগটা এই জায়গা থেকে, এখানেও বিএনপি সবচেয়ে বেশি সাফারার, কারণ 17 বছর ধরে আগের রেজিম বিএনপিকে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বিচার বিভাগের ভেতর দিয়ে। আমি মনে হয় 100-র উপরে বা 200-র বক্তৃতা করেছি যে ব্যতিক্রম ছাড়া উচ্চ আদালতের যখন রায় দিত নির্বাহী বিভাগের কথা বিবেচনা করে রায়টা তারা প্রদান করতেন। এরকম বিচার ব্যবস্থা নিশ্চয়ই আমরা দেখতে চাই না। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। আমি আরেকটা টেলিভিশনে বলেছি দুদিন আগে, বিএনপি যখন বিরোধী দলে বসবেন, ভবিষ্যতে যখন বসবেন, তারা একদিন তো বসবেন, তখন বিএনপি যেরকম বিচার ব্যবস্থা দেখতে চায়, 17 বছর যেরকম দেখতে চেয়েছে, আগামী তো বিএনপি যখন অপোজিশনে বসবেন যেরকম বিচার ব্যবস্থা দেখতে চাই, এখন পার্টি ইন পাওয়ার বিএনপির এখন উচিত হচ্ছে সে ধরনের বিচার ব্যবস্থাকে তৈরি করা। তাহলে যেটা বললেন না, গণতন্ত্রটা টেকসই হওয়া, আমি খুব আশাবাদী যে এবার কয়েকটা বড়দের বিষয়, আজকে বছরের প্রথম দিন আমরা আশাবাদের কথাটা একটু বলি না একটু। সেটা হচ্ছে বাংলাদেশ আগের জমানায় আর ফিরবে না। বড় কারণ হচ্ছে পরবর্তী ইলেকশনগুলো হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে। চাইলে কোনো দলকে ইলেকশনে আগের মতন করে, ইলেকশনে আমাদের এই সিস্টেমে এখানে বড় ধরনের ম্যানিপুলেশন চলবে, কিন্তু আগের ধারে এরকম একতরফা জায়গাটা হবে না। শুধু সে জায়গাটা একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের যে সুযোগটা হাসিনার সরকার বন্ধ করে দিয়েছিল, সেটা আগে আর ফিরবে না। সুতরাং এটা আমাদের জন্য বড় একটা জায়গাটা। আমি অনেকগুলো মনে করি বিএনপির জন্য চ্যালেঞ্জ আছে। বিএনপিকে প্রয়োজন বোধ একটু ধীরে চলা আর একটু চিন্তাভাবনা করে যদি চলতে পারে একটা কম্প্রিহেন্সিভ জায়গা থেকে, এবং বিরোধী দলের সঙ্গে দ্বিমত থাকবে। লাস্ট বাক্যটা বলি, ইভেন যারা আমরা যুগপথে যারা শরিক ছিলাম, আমাদের সাথেও তো বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। বিএনপি তার বন্ধুদেরকে নিয়ে ওখানে হাঁটতে পারছে না। বিএনপিকে স্কোয়ারলি ভাবা দরকার যে এই দিন না, সামনের সময়টা অনেক কঠিন হতে পারে। আমি একটা জিনিস বলতে চাই, সাইফুল ভাই একটা যে কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশগুলো রেখে গেছে বিএনপি সেগুলো পাশ করবে, এটা ভাবা নির্বুদ্ধিতা। আমি একটু এই কথা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সংস্কার বিষয়ক যে অধ্যাদেশগুলো রেখে গেছে, এগুলো তো শুধু অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তাপ্রসূত অধ্যাদেশ নয়, এগুলোর পিছে একটা গণ অভ্যুত্থান আছে, 800 মানুষের শহীদ হওয়ার ব্যাপার আছে, এবং জাতীয় ঐক্যমত কমিশনে দীর্ঘ আলোচনার ব্যাপার আছে। ফলে এগুলাকে শুধু অন্তর্বর্তীকালে পূর্ববর্তী একটি সরকারের অধ্যাদেশ ভাবা মহাভুল, কারণ এগুলার পিছে একটা দীর্ঘ আন্দোলনগত সব দলের ত্যাগ তিতিক্ষা, বহু মানুষের শহীদ হওয়ার রক্তের উপর দাঁড়িয়ে এই অধ্যাদেশগুলো হয়েছে। ফলে এইটাকে আমরা শুধু আগের সরকার দিয়ে গেছে, আমি নতুন সরকার, আমি যা ইচ্ছা তাই করবো, এইভাবে ভাবা বোধহয় ভুল। সিদ্দিকুর রহমান খান, আমরা যদি একটু পিছনে যাই, 91 সালে 3 জোটের রূপরেখা সেটিও সঠিকভাবে বাস্তবায়নে 96 আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছে। আমরা যদি 2001 থেকে 2006 পর্যন্ত দেখি, বেগম খালেদা জিয়া, যিনি যাকে গণতন্ত্রের নেত্রী বলা হয়, তিনি বিচার বিভাগ স্বাধীন করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। উল্টো বিচারপতিদের বয়স 2 বছর বাড়ানোর কারণে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংকট তৈরি হয়েছিল, এবং সেই ধরনের সংকটের পথেই বিএনপি এবার ক্ষমতার 2 মাসের মধ্যে হাঁটছে কিনা, অর্থাৎ এই বিলগুলো পাস না করে সংসদে বা এই অধ্যাদেশগুলো গ্রহণ না করে এক ধরনের সংকট তৈরি হচ্ছে কিনা। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই কথাটা মনে করতে চাই না, কেননা একটু আগে সাইফুল হক ভাই যেটা বলেছেন আমিও সেইভাবেই ভাবতে চাই যে বিএনপির নিজেদের সংস্কার ভাবনা আছে, এবং বিএনপি পার্লামেন্টে দাঁড়িয়ে বারবার বলেছে যে তারা যে অধ্যাদেশগুলো নিয়ে আমাদের বড় ধরনের প্রশ্ন এসেছে, বিশেষ করে বিচার বিভাগ থেকে শুরু করে, আপনি যদি 31 দফা দেখেন,
সেখানে তাদের বিচার বিভাগের স্বাধীনতা, পৃথক সচিবালয়, তারপরে দুর্নীতির ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের কি হবে, ন্যায়পাল নিয়োগ, এগুলো কিন্তু তাদের আছে। নির্বাচনী ইশতেহারেও তারা আলাদাভাবে এই বক্তব্যগুলো বলেছেন এবং যে কথাগুলো তারা বারবার বলেছেন এবং যে কথাগুলো বলে মানুষের জনরায় তাদের পক্ষে নিয়েছেন এবং জনগণ যে কথাগুলোর ওপর আস্থা রেখে তাদের ভোট দিয়েছেন, সেইগুলোর ব্যাপারে তারা একেবারে বেমালুম সব কথা বলে যাবে এরকম না। আপনি দেখেন যে আজকে একটা বিশেষ দিন, একটু আগে সাইফুল হক ভাইও বলেছেন যে বিএনপি আজকে একটা কৃষক কার্ডের একটা প্রি পাইলটিং প্রকল্প তারা বাস্তবায়ন করেছে আজকে, এবং তাদের নির্বাচনী ইশতেহারে কতগুলো বিষয় তাদের ছিল। এই 2 মাসে তারা কিছু জিনিস কিন্তু ইতিমধ্যেই তারা কাজগুলো বাস্তবায়ন করেছে। তো আমরা বিশ্বাস করতে চাই সেটা হলো যে 31 দফার মধ্য দিয়ে তারা এই যে বিষয়গুলোর কথা আপনি বলেছেন, অধ্যাদেশের প্রত্যেকটা বিষয় তাদের নিজেদের অঙ্গীকার আছে। তাহলে তারা নিজেদের মতো করে গ্রহণ করে তাদের অঙ্গীকার আছে। কিন্তু আপনি যে বিষয়টা আমরা মনে করি সেটা যে তারা যদি এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন না করে, তাহলে একটু আগে যেটি বলেছে, আমিও একটু আগে যেটা বলেছিলাম, যদি আমরা গণতন্ত্রকে একটা সাস্টেনেবল, বিশেষ করে আমাদের বাংলাদেশে তো পুরো করতে পারবো না অন্তত নির্বাচনী, এটার জবাব তাদের দিবে এবং বিএনপি এটা মাথায় রাখবে। আমার ধারণা, আমি যেটা বলছিলাম, জুলাই জাদুঘর অধ্যাদেশটা আপনি আপনার মতো করে পাশ করেছেন না, শেষ মুহূর্তে একটা সংশোধনী এনে একটা সংশোধনী, বাকিগুলো তো আপনার মতো সংশোধনী আপনি দেখেন, বিএনপি কেন অধ্যাদেশ অনেকগুলোর ব্যাপারে বলেছে। আপনি যেটা বলেছেন যে আপনি সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কিত, বিএনপি তখন বলেছে না যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রতারণা, তাদের সাথে এগুলো বলেছে না, না এগুলো বিরোধিতা করেছে, আগেই বলেছে না, বিরোধিতা করেছে না, এগুলো বিরোধিতা তো তখনও তারা করেছে। এবং আমাদের জুলাই সনদের মধ্যে প্রত্যেকটা জায়গায় যেখানে নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্টের পরে একটা নোট আছে, সেই নোটের মধ্যে বলা হয়েছে যে রাজনৈতিক দল যে বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন তারা তাদের নির্বাচনী ইশতেহারে তারা সেইগুলো উল্লেখ করবেন এবং জনগণের ম্যান্ডেট পেলে তারা সেইভাবে সেগুলো সংশোধন করতে পারবেন। এখন ইনটুটু যদি তারা গ্রহণ করেই ফেলেন তাদের অধ্যাদেশ, তাহলে তাদের সেইখানে যে তাদের ভিন্নমতের বিষয় আছে, সেই ভিন্নমতের বিষয়টি তো যেটা জুলাই সনদ স্বীকৃতি দিয়েছে সেখানে তো তাদের হবে। এখন বিএনপি বারবার বলছে যে আমরা এইগুলো বাস্তবায়ন করব, পরিমার্জন পরিবর্তন করে, তাহলে তারা না ভোটের পক্ষে থেকে তো নির্বাচনী ক্যাম্পেইন করতে পারবে। এটা তো উনি একটু আগে বলেছেন যে এটি বিএনপির পক্ষে হয়তো মানে খুব বেশি তাদের জন্য রাজনৈতিক ক্ষেত্রে অর্জন নাও হতে পারে, এটা উনি একটু আগে বলেছেন। আমিও মনে করি যে এগুলোর ব্যাপারে যদি হয়েছে তো মানুষের মধ্যে তো একটা বড় ধরনের মানে কি বলে বিবেচনা এখানে কাজ করতে পারে। জি, ডক্টর শাকুর খান, রাজনৈতিক অস্থিরতা পাশে সামাজিক অস্থিরতা এক ধরনের চলছে, হামে শিশুরা মারা যাচ্ছে, জ্বালানি সংকটে প্রায় দিশেহারা দেশের মানুষ, মানে জ্বালানি সংকট কমছেই না দীর্ঘদিন থেকে। এর মধ্যে যদিও প্রধানমন্ত্রী কৃষিকার্ড বিতরণ করেছেন, আপনি কৃষিকার্ড বিতরণ করেছেন, সেচের সময় চলে আসলে ডিজেল না পেলে আসলে এই কৃষিকার্ড কি কাজে আসবে কৃষকদের? হ্যাঁ, আমরা অনেকগুলো সংকট এখন অনুভব করছি, তবে একই সাথে একটা জিনিস আমি আগে বলে নিই, সেটা হচ্ছে এই সংকটটা শুধু বাংলাদেশের নয়, এটা সামগ্রিকভাবে বিশ্বের। তো বৈশ্বিক সংকট কেন হচ্ছে এটা আমরা বোধহয় প্রত্যেকটা মানুষ অনুধাবন করছি এবং জানছি। তো সেই বিবেচনায় আবার একই সাথে একটা কথা বলতে হবে যে দূরপাল্লার গাড়ি, মধ্যম পাল্লার গাড়ি এই ঈদের যাত্রায় গেল, এই সংকটের মধ্যে ঈদের যাত্রা নিয়ে ফিরলো এবং এখনও পাবলিক বাসগুলো চলছে, আমি কিন্তু এখানে কোনো কমতি দেখছি না। কিন্তু আমি প্রতিনিয়ত যেটা দেখছি সেটা হচ্ছে তেলের লাইন, গাড়ির লাইন। আবার আমি কিন্তু চলাফেরার ক্ষেত্রে রাস্তায় যানজট দেখছি এবং অনুভব করছি যে সব কিছু যেন স্বাভাবিক চলছে। আর একটা খুব আমি এই মুহূর্তে অনুভব করছি, পৃথিবীর সকল রাষ্ট্রেই জ্বালানি মূল্য পুনর্নির্ধারণ হয়েছে, বেড়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু পূর্ব মূল্যে দিয়ে যাচ্ছি। নিশ্চয়ই রাষ্ট্র বা সরকার এমন কোনো অবস্থায় এটা পরিচালনা করছেন, এটার জন্য তাদেরকে বাহবা দিব। এখন যেটা বললেন যে আজকে বছরের পয়লা দিন, কৃষকদের দিন বলেই আমরা জানতাম এটা, যদিও আমরা শহরের সংস্কৃতিতে এসে আমরা দেখি এখানে পালন হয়, আপনি বলেছেন, কিন্তু কৃষকের এই দিনে পূর্ব প্রতিশ্রুত যে কার্ড, কৃষক কার্ড, ফার্মার্স কার্ড, এটা প্রি পাইলটিং যেটা হলো, এটার জন্য আমি সাধুবাদ জানাবো, কারণ যেখানে সাধুবাদ জানানো সেটা আমি জানাবই। এবং একটা কথা আমি বিশ্বাস করি, গণতন্ত্রের একটা বিউটি হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনের বিউটি হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরা আমাদের দুটোই পেয়েছি। তো গত যে নির্বাচনটা পেলাম, এই নির্বাচনটা আসলে বহু মানুষের বহু প্রতীক্ষার প্রতিফলন। আর আপনি যেটা বললেন সংকট, আমি আশা করি যে সেচের সংকটে তেল এবং আমার গাড়ির যে লাইন দেখতে পাচ্ছি, এটার ব্যাপারে সুস্পষ্ট
ঘোষণা সরকারের কাছ থেকে আসবে। আমি এই জন্যই বারবার বলি প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা সপ্তাহ কিন্তু রিভিউ হওয়া উচিত। রিভিউটা হবে নিজেদের মধ্যে এবং জনগণ কোন সংকটে আছে সেটাকে নিয়ে। সংকট উত্তরণে বাংলাদেশের জাতির কিন্তু অতীত ইতিহাস খুব সুন্দর। সেই ইতিহাসকে যদি ধারণ করি সামনে আমি সুন্দর একটা বাংলাদেশ প্রত্যাশা করছি। আলোচনা অংশের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।